সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের জীববিজ্ঞান প্রথম পত্র ক্লাসে। তোমরা জানো যে কোভিড-19 উদ্ভূত পরিস্থিতি থেকেই সরকারি এম এ মালিক কলেজ কাকমারি কর্তৃক অনলাইন ক্লাস চালু হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাদেরকে শিডিউল করে দিয়েছেন এবং সেই শিডিউল মোতাবেক আমরা তোমাদের পড়াশোনাকে অব্যাহত রাখার জন্য নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি নিতে এসেছি সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের C4 চক্র, উদ্ভিদ শারীর তত্ত্বের C4 চক্র আমরা আজকে আলোচনা করতে যাব এবং তোমরা সেটা এখন উপভোগ করতে যাবে। তো চলো দেখা যাক আজকের অধ্যায় ভিত্তিক পড়াশোনায় কি কি থাকছে। আমি আগে বলেছি যে আজকে আমরা C4 চক্র নিয়ে আলোচনা করব এবং C4 চক্রে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে এবং তোমরা গত ক্লাসে আমি তোমাদেরকে যে অনলাইন ক্লাস নিয়েছিলাম সেটি ছিল C3 চক্রের উপরে, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি C4 চক্র নিয়ে আলোচনা করতে এসেছি। C4 চক্রটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে কিছু উদ্ভিদ আছে যেসব উদ্ভিদে C4 চক্র সম্পন্ন হয় তাদের সালোক সংশ্লেষণের হার বেশি থাকে এবং এসব উদ্ভিদ C4 উদ্ভিদ নামে পরিচিত। তো এই আলোচনাগুলো আমি আমার পাওয়ার পয়েন্টে আস্তে আস্তে আসবো। তো চলো দেখা যাক আজকের পাওয়ার পয়েন্ট ভিত্তিক আলোচনা কি কি থাকছে। তোমরা আমার পরিচয় জানো, তারপরও আবার আমি বলছি, এটি একটি ফর্মালিটিস এর মাঝেই আসে। সেই হিসাবে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তরফদার, প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি এম এ মালিক কলেজ, টাঙ্গাইল। আমি বলেছিলাম যে আজকে তোমাদেরকে C4 চক্র নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো C4 চক্রে যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে কথা বলছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কি এবং এটা কেন হয় উদ্ভিদে সেটা তোমরা জানো অলরেডি। এই বিষয় নিয়ে আমরা অনেক কথা অলরেডি বলেছি যে উদ্ভিদ কিভাবে তার সবুজ অংশে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে অন্যান্য উপাদানগুলোকে নিয়ে সে কিভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে, এবং এই খাদ্য প্রস্তুত করার জন্যই মূলত এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটির উপরেই সম্পূর্ণ জীবজগৎ নির্ভরশীল হয়ে আছে, যেহেতু এরা হচ্ছে প্রাইমারি প্রডিউসার, সবুজ উদ্ভিদই একমাত্র উৎপাদক, আর আমরা সেই উৎপাদকের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তো এই উদ্ভিদের যে পাতায় কোষ বিন্যাস থাকে, যে টিস্যুগুলো থাকে, সেখানে তোমরা খেয়াল করবে যে মেসোফিল কোষ এবং বান্ডল শীট কোষ, এই দুইটি অংশে কিন্তু মূলত C4 চক্রটা সম্পন্ন হয়ে থাকে। তো এখানে C3 সাইকেলের ক্ষেত্রে কিন্তু এরকম মেসোফিল কোষ এবং বান্ডল শীট কোষ ব্যাপারটা আলাদা ছিল না। এখানে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে C4 চক্র, C4 পাথওয়েটা সম্পন্ন হয় উদ্ভিদের কোষের দুটি অংশে, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীট কোষ। তো এই চিত্রটি আমি এই জন্য তোমাদের সামনে উপস্থাপন করেছি যে তোমরা দেখো এইখানে উদ্ভিদের যে মেসোফিল লেয়ারটা, যেটা মেসোফিল কোষের যে স্তর বা আস্তরণটা শাখা বা আবরণটা থাকে, সেখানে একটি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তারপরে এইখান থেকে একটা উৎপাদ পরবর্তী বান্ডল শীট কোষে যাচ্ছে এবং বান্ডল শীট কোষেও একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং সেই রাসায়নিক বিক্রিয়ার একটা অংশ কিন্তু C3 চক্রে চলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমার C4 চক্র শুধুই C4 চক্র নয়, এখানে C3 এবং C4 দুটি কিন্তু সম্পন্ন হচ্ছে। অর্থাৎ C4 চক্রের কোনো একটি উপাদান C3 চক্রে যাচ্ছে এবং সেই C3 চক্রটাকে সম্পন্ন করছে, C3 চক্রটা চলতেছে এবং C4 চক্রটা চলতেছে। এই কারণেই কিন্তু এই C3 এবং C4 দুটি সম্পন্ন হওয়ার কারণেই এই C4 উদ্ভিদে ক্লোরোফিলের
যে C4 চক্র এবং C3 চক্র সম্পন্ন হচ্ছে, সেখানে ফটোসিনথেসিসের রেট বা হারটা বেশি থাকে। তো এখানে দেখো যে এই উদ্ভিদের দুইটি কোষের প্লাজমোডেজমাটা দিয়ে সংযোগ হয়ে থাকে, এটা আমরা জানি। তো এইখানে যে প্রক্রিয়াটা আছে আমি এটা পরবর্তীতে ধারাবাহিক বর্ণনায় আসব, তোমরা শুধু ছবিটি একবার দেখে রাখো। তো এখানে এই আরেকটু এক্সপ্লেইন করা আছে যে কার্বন ডাইঅক্সাইড, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড বা অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে প্রথমে মেসোফিল কোষে প্রবেশ করছে এবং সেটা পানির উপস্থিতিতে এখানে ভাঙছে। দেখো এই বাইকার্বনেট হচ্ছে, হ্যাঁ, এই পানির উপস্থিতিতে সে ভেঙে তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তারপরে কিভাবে ক্লোরোপ্লাস্টে এসে ম্যালেট তৈরি করতেছে, সেই ম্যালেটটা আবার বান্ডল শীত কোষে, এই ম্যালেট তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা মেসোফিলে আছি, তারপর আমরা বান্ডল শীতে চলে যাচ্ছি। এই ম্যালেট থেকে তারপরে পাইরুভেট তৈরি হচ্ছে, পাইরুভেট থেকে আবার সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পর্যন্ত বা ফসফোরিল পাইরুভিক অ্যাসিড পর্যন্ত যাচ্ছে। এইখানে এই প্রক্রিয়াগুলো সুন্দরভাবে দেখানো আছে, এটা একটা ফ্লো চার্টের মতো আছে, তোমরা এটা ভালো করে খেয়াল করবে। আমি বর্ণনাগুলোতে এখন আসছি। দেখো আমরা একটু আগে যে ছবি দুটো দেখেছি সেই ছবিতে আমি বলেছি যে এই C4 চক্রটা সাধারণত দুইটি অংশ হয়ে থাকে, একটা হচ্ছে পাতার মেসোফিল কোষে এবং বান্ডল শীত কোষে। মেসোফিল কোষে যে ফসফোরিল পাইরুভিক অ্যাসিড থাকে, সেই ফসফোরিল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে বাতাস থেকে আসা অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে আসা যে কার্বন ডাইঅক্সাইড, সেটা এই ফসফোরিল পাইরুভিক অ্যাসিডের সাথে মিলিত হয়। মিলিত হয়ে সে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। এখানে কার্বক্সিলেজ এনজাইম পার্টিসিপেট করে এই রাসায়নিক বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য বা বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য। তো মেসোফিল কোষে যে ফসফোরিল পাইরুভিক অ্যাসিড, যেটাকে আমরা পিইপি বা ফসফোরিল পাইরুভিক অ্যাসিড বলে থাকি, সেটার সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করছে, এটা হচ্ছে তার প্রথম স্থায়ী পদার্থ। এবং এই কারণেই এটাকে C4 চক্র বলা হচ্ছে, যেহেতু এখানে 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে OAA দিয়ে প্রকাশ করে থাকি। তারপরে দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরে মেলিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এখানে ডিহাইড্রোজিনেজ এনজাইম এর বিক্রিয়ায় NADPH প্লাস H প্লাস যুক্ত হয়ে NADP তৈরি করছে, এটা বিজারণ প্রক্রিয়া। তোমরা জানো যে এখানে অক্সালো অ্যাসিড যেটা একটু আগে আমরা পেয়েছি, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি হয়েছে, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে এখানে এটা বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং NADP তৈরি হচ্ছে। তারপরে এখানে যে ম্যালিক অ্যাসিডটা প্রডিউস হলো, সেই ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড কাকে বলছি আমরা? ম্যালিক অ্যাসিডকে বলছি। এটা মেসোফিল কোষ থেকে ওই যে দুইটি কোষের মাঝখানে সংযোগকারী যে প্লাজমোডেজমাটা রয়েছে সেটা দিয়ে সে বান্ডল শীত কোষে প্রবেশ করছে। এবং বান্ডল শীত কোষে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড এখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। খেয়াল করতে হবে কিন্তু যে বান্ডল শীত কোষে যে ম্যালিক অ্যাসিডটা আসলো সেটা মেসোফিল টিস্যু থেকে, মেসোফিল কোষ থেকে আসলো এবং সে এখনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে গেল। এই বিক্রিয়ায় একটি এনজাইম অংশগ্রহণ করছে এবং NADPH এবং H+ তৈরি হচ্ছে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সরাসরি C3 চক্রে বা ক্যালভিন চক্রে প্রবেশ করলো এবং ওই ক্যালভিন চক্রের যে রিসেপ্টর যেটা রাইবোলোজ 1,5-বিসফসফেট, সে কিন্তু এই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে তার চক্র সম্পূর্ণ করে দিচ্ছে, অর্থাৎ C3 চক্রটা স্টার্ট হয়ে গেল। এবং ওই যে C3 চক্র স্টার্ট হলো সেটা এইভাবেই চলতে থাকবে। এবং এখানে এই কার্বন ডাই অক্সাইডটা সে পেল কোথা থেকে? এই C4 চক্রের এই বান্ডল শীত কোষে যখন ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং সেই ম্যালিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে এবং 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা যখন ম্যালিক অ্যাসিডে হলো, ম্যালিক অ্যাসিডটা তখন আবার এই বান্ডল শীত কোষে এসে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে এবং এখানে এই NADPH এবং H+ তৈরি হচ্ছে। এইখানে ডিকার্বোক্সিলেজ এনজাইম পার্টিসিপেট করছে। এটা মনে রাখতে হবে যে কোন এনজাইম পার্টিসিপেট করছে, এই ডিকার্বোক্সিলেজ এনজাইম এই প্রক্রিয়াটাকে
ত্বরান্বিত করছে বা সহযোগিতা করছে। তারপর দেখো এই পাইরুভিক অ্যাসিড বান্ডল শীত কোষ থেকে প্লাজমোডেজমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করলো, অর্থাৎ এই মেসোফিল থেকে বান্ডল শীতে আসলো এবং বান্ডল শীত থেকে সে আবার প্লাজমোডেজমাটা দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করছে। এই পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইমের সহযোগিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের রিজেনারেশন বা সে পুনঃউৎপাদনটা করছে। কেন করছে এটা? এই চক্রটাকে বা সাইকেলটাকে বা পাথওয়েটাকে কন্টিনিউ করার জন্য। এখানে যখন এই পাইরুভিক অ্যাসিড কাইনেস এনজাইমের সহযোগিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পুনঃউৎপাদিত হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে, তখন এখানে একটি এটিপি থেকে অ্যাডিপি তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি হচ্ছে। তো আমরা এখন এটা একটা ভিডিওর মাধ্যমে দেখব। এই ভিডিওটা দেখার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি ডক্টর অতনু ভট্টাচার্যের প্রতি। ওনার ইউটিউব থেকে ওনার একটা ভিডিও আমরা এখানে সংযোজন করেছি তোমাদের সুবিধার জন্য। চলো ভিডিওটা আমরা দেখি, এবং এখানে রাসায়নিক বিক্রিয়াগুলো সুন্দর করে বর্ণনা করা আছে। তোমরা এটা দেখলে আশা করি অনেকটা স্পষ্টভাবে বুঝতে পারবে C4 চক্রটা। দেখো C4 উদ্ভিদ কিরকম, যে আখ, ভুট্টা, জোয়ার, বাজরা এইসব উদ্ভিদের ক্ষেত্রে C4 চক্র হয়ে থাকে। এটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ বা স্থায়ী পদার্থ, যেটাকে আমরা অক্সালোএসিটিক অ্যাসিড বলে থাকি। এখানে কার্বন সংখ্যা 4, এই কারণে এটি C4 চক্র। যেটা বারবার বলছিলাম যে মেসোফিল টিস্যু বা মেসোফিল কলা এবং বান্ডল শীট, এটা হচ্ছে উদ্ভিদের যে পরিবহন টিস্যু গুচ্ছ রয়েছে সেখানে অবস্থিত রয়েছে। এটি পাতার মেসোফিল টিস্যু। দেখো এই যে সাধারণ যে টিস্যুগুলো রয়েছে এগুলো হচ্ছে মেসোফিল কলা বা মেসোফিল টিস্যু, আর এখানে চক্রাকার যে এই রঙিন যে অংশটা রয়েছে এটা হচ্ছে বান্ডল শীট বা বান্ডল কোষ, এবং তার ভিতরে যে জাইলেম ফ্লোয়েম গুলো রয়েছে যেগুলোকে আমরা ভাস্কুলার বান্ডল বলে থাকি। অর্থাৎ এইখানে মেসোফিল কলায় এবং বান্ডল শীতে, মেসোফিল কলা এবং বান্ডল শীতে দুইটি অংশে আমাদের C4 চক্র সংগঠিত হয়ে থাকবে। তো যেটা বলছিলাম যে এই মেসোফিল কলায় প্রথম বিক্রিয়াটি সংগঠিত হবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এখানে আসবে। তো এই মেসোফিল কলার কোষে সাইটোসোলে এই বিক্রিয়াটা বা সাইটোপ্লাজমে এই বিক্রিয়াটা সংগঠিত হবে, এবং আমরা জানি এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আছে, তার সাথে একটা কার্বন ডাই অক্সাইড সংযুক্ত হবে। ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতায় সে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, হ্যাঁ, এবং ফসফরিক অ্যাসিড আছে এখানে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড তৈরি করলো। অর্থাৎ এই বিক্রিয়াটি সংগঠিত হয়েছে কোথায়? মেসোফিল টিস্যুতে। বিক্রিয়াটি আবার দেখে নাও। অর্থাৎ এই যে মেসোফিল, অর্থাৎ এখানে এই দুইটি রঙের অংশ দিয়ে কোষের দুইটি অংশ বোঝানো হচ্ছে, অর্থাৎ মেসোফিল কলা এবং বান্ডল শীট। উপরের অংশটা মেসোফিল টিস্যু বা মেসোফিল কলা এবং নিচের অংশটা হচ্ছে বান্ডল শীট। এখানে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তার সাথে কার্বন ডাই অক্সাইড সংযুক্ত হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে। বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে, এবং এর আগে একটি প্রক্রিয়া সংঘটিত হয়েছে। আমি আগে বলেছিলাম সেই ফ্লোচার্টটা দেখার সময় যে কার্বন ডাই অক্সাইডটা প্রথমে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেসের সাহায্যে বাইকার্বনিক তৈরি করেছেন, এবং তারপরে এই এই যে দেখো বিক্রিয়াটি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতি কিভাবে সে অক্সালো অ্যাসিটেট তৈরি করতেছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটি তৈরি করছে। এরপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NDPH প্লাস H প্লাস ম্যালিক ডিহাইড্রোজিনাস এনজাইমের উপস্থিতিতে ম্যালিক অ্যাসিড এবং NADP প্লাস তৈরি করছে, এবং এই প্রক্রিয়াটাও কিন্তু মেসোফিল কলাতেই এখনো সংঘটিত হচ্ছে। অর্থাৎ এখানে আমি প্রোডাক্ট হিসেবে পেলাম ম্যালিক অ্যাসিড। প্রক্রিয়াটি দেখো, অর্থাৎ এই পর্যন্ত বিক্রিয়ার সাহায্যে আমরা দেখলাম। এরপরে প্লাজমোডেজমাটার মাধ্যমে ম্যালিক অ্যাসিডটি চলে আসলো বান্ডল শীট কোষে। বান্ডল শীট কোষে এবার প্রবেশ করলো ম্যালিক অ্যাসিড
দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এই ম্যালিক অ্যাসিডটি প্লাজমোডেসমার মাধ্যমে সে বান্ডল শীট অংশে প্রবেশ করলো। এবার এই ম্যালিক অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজেনাস এনজাইমের উপস্থিতিতে এনএডিপির সাথে সংযুক্ত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করছে এবং এখানে এনএডিপিএইচ H+ এবং প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই যে এখানে ম্যালিক অ্যাসিড, তারপরে বিক্রিয়াটি দেখানো হলো, কার্বন ডাই অক্সাইড এবং পাইরুভিক অ্যাসিড পর্যন্ত দেখানো হলো। এখানে যে কার্বন ডাই অক্সাইডটি উৎপন্ন হলো সেটি C3 চক্রে মানে ক্যালভিন চক্রে প্রবেশ করলো। আমি চক্রটি ব্যাখ্যা করার সময় এই কথাটি তোমাদেরকে বলেছিলাম, সেটা তোমরা এখন দেখো যে এইখানে যে কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস হলো সেটা কিন্তু C3 চক্রে চলে যাচ্ছে। এই যে দেখো কার্বন ডাই অক্সাইড অ্যারো চিহ্ন দিয়ে বলা হচ্ছে যে C3 চক্রে প্রবেশ করে। যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো সেটি আবার বান্ডল শীতের কোষ থেকে মেসোফিল কোষে প্রবেশ করে, আবার সেই পাইরুভিক অ্যাসিড এখানে চলে আসলো, অর্থাৎ এখান থেকে এই চক্রটা এদিকে যাচ্ছে। পাইরুভিক অ্যাসিড এটিপির সাথে একটি অজৈব ফসফেট সংযুক্ত করতেছে, পাইরুভেট ফসফেট কাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফসফরিল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে গেল এবং এখানে অ্যাডিনোসিন মনোফসফেট একটা পাইরোফসফেট তৈরি হলো। পুরো প্রক্রিয়াটি একটু মনোযোগ সহকারে দেখো, বোঝার চেষ্টা করো। এই ফসফরিল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কিন্তু শুরু করেছিলাম। তো পাইরুভিক অ্যাসিড সেই ফসফরিল পাইরুভিক অ্যাসিড প্রডিউস করছে এটিপি এবং একটি ফসফেটকে সংযুক্ত করে। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো, এই যে পাইরুভিক অ্যাসিড এটি মেসোফিল কোষে প্রবেশ করলো এবং সে পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ এনজাইমের উপস্থিতিতে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড বা পিইপি যেটা সেটা প্রডিউস হলো। এখন এর সাথে কার্বন অক্সাইড সংযুক্ত হবে, ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে আবার অক্সালোএসিটিক অ্যাসিড তৈরি হলো এবং সেই প্রক্রিয়াটি এখন কন্টিনিউ হতে চলেছে। দেখো যে ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে যেটা ঘটছে, কার্বন ডাই অক্সাইড অক্সালোএসিটিক অ্যাসিড, এবং সেই পুরো প্রক্রিয়াটি এখন আমরা চক্র আকারে দেখতে পাচ্ছি এবং এভাবেই চক্রটি সম্পন্ন হতে থাকবে এবং এই চক্রটি চলতে থাকবে। আবার এখানে যে কার্বন ডাই অক্সাইডটি প্রডিউস হবে সেই কার্বন ডাই অক্সাইডটি C3 চক্রে চলে যাচ্ছে, অর্থাৎ একই সাথে C3 চক্র এবং C4 চক্র চলমান রয়েছে। এগুলো হচ্ছে ক্যাম উদ্ভিদ, পাথরকুচি, আনারস, কালোজা, এইগুলো যেমন ক্রাসুলুসি, ক্যাকটাসি, অর্কিডেসি ইত্যাদি গোত্রের বেশ কিছু উদ্ভিদ একটা বিশেষ রকমের বিপাক ক্রিয়া দেখা যায়, তাদের মেটাবলিজম দেখা যায়, যাকে বলা হয় ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম, যেটাকে আমরা CAM বলি। আর এই সকল উদ্ভিদকে আমরা ক্যাম উদ্ভিদ বলি। এই প্রকার মেটাবলিজমের ক্ষেত্রে সমস্ত বিক্রিয়াগুলো সিফিড চক্রের মতো হলেও তা কেবল মেসোফিল কলাতেই হয়ে থাকে। কিছু বিক্রিয়া হয় দিনের বেলায় আর বাকিটা হয় রাত্রি বেলায়, যেগুলোকে আমরা CAM উদ্ভিদ বলি। আসলে এই সকল উদ্ভিদ দিনের বেলায় পত্ররন্ধ্র বা স্টোমাটা বন্ধ থাকে, এটা স্পেশাল ব্যাপার, আর রাত্রিবেলায় খোলা থাকে, ফলে কেবল রাত্রিবেলায় স্টোমাটা দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, যেহেতু পত্ররন্ধ্র খোলা বন্ধ হয় এবং কার্বন ডাই অক্সাইড প্রবেশ করার ব্যাপার আছে। যেমন ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড, অক্সালোএসিটিক অ্যাসিড, NADPH, অর্থাৎ C4 চক্রের যে ব্যাপারটি আমরা মেসোফিল কোষে দেখছিলাম। এরপর সারা রাত ধরে ফসফোরিল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হতে থাকে অক্সালোএসিটিক অ্যাসিড, আর অক্সালোএসিটিক অ্যাসিড বিজারিত উৎপন্ন হতে থাকে ম্যালিক অ্যাসিড। এরপরে ম্যালিক অ্যাসিড সমস্ত রাত্রি ধরে কোষ গহ্বরে জমা থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডার্ক অ্যাসিডিফিকেশন। বাকি অংশটা দেখো এখানে, ডার্ক অ্যাসিডিফিকেশনের পরে কি হচ্ছে, তারপর দিনের বেলায় সেই ম্যালিক অ্যাসিডটা বিজারিত হওয়া শুরু করছে, বিজারিত হয়ে সে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পাইরুভিক অ্যাসিড। এই ঘটনাটাকে বলা হচ্ছে লাইট। সুতরাং আমরা এতক্ষণ C4 চক্রটা বোঝার চেষ্টা করলাম এবং আমরা যেটা
বুঝতে পারলাম যে উদ্ভিদে C3 চক্র এবং C4 চক্র উভয়ই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমাদের মনে রাখতে হবে, আমাদের বোঝার জন্য এটা মনে রাখতে হবে। প্রকৃতির একটি সুন্দর ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে, যেহেতু এটা জীববৈচিত্র্যের সাথে সরাসরি সম্পর্কিত। আশা করি সবাই বোঝার চেষ্টা করবে এবং বারবার দেখবে, বুঝতে চেষ্টা করবে, বুঝবে। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সরকারের নির্দেশনা মেনে চলবে, নিজে সচেতন থাকবে এবং অপরকে সচেতন হওয়ার পরামর্শ দেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।